নমস্কার, আমি চলে এসেছি আবার সেদিনের স্টোরিটা নিয়ে আপনাদের কাছে। আগে যেটুকু পড়েছি তারপর থেকে আবার পাঠ করে শোনাচ্ছি। আমবাগানের ভূত, লেখিকা শান্তা দেবী, আর পাঠ করে শোনাচ্ছে মৌমিতা ঘোষাল। চলুন তারপর থেকে শুরু করি আমবাগানের ভূতের গল্প। কাল তো সবে তার ভাত খেয়েছে, আজ আর কাজকর্ম কিছু করতে পারবে না, শুধু নেমন্তন্নটা খেয়ে আসবে। বন্ধু বান্ধব 10 জনের সঙ্গে একসঙ্গে দেখা সাক্ষাৎ, গল্প গুজব, তাও তো এই সব জায়গা ছাড়া কোথাও হয় না। আবার পুজোর সময় যে নতুন জামা জুতো করানো হয়েছিল সেগুলো বিজয়ার পর মোটে পরা হয়নি। সারাক্ষণই মন পড়ে থাকে সেগুলোর ওপর, কিন্তু মা খালি বলেন যখন তখন ভালো জিনিসগুলো পরে ছিঁড়ে আর কালি মাখিয়ে নষ্ট করতে হবে না, নেমন্তন্নের পরে যাস তখন। কিন্তু নেমন্তন্ন কি চাই, পাড়াগাঁয়ে চাইলেই পাওয়া যায়। কাপড় চোপড় কাজেই বাক্সের মধ্যে পড়ছে, আর ওগুলো না পরে বিশু ছাড়ছে না। কিন্তু বিপদের ওপর আর এক বিপদ। 2 ভাই মিলে নেমন্তন্নে যাবে কথা ছিল। ইতিমধ্যে ছুটি দেখে ছোট ভাই নিতুকে মাসিমা ডেকে পাঠিয়েছিল তার বাগানের বেড়াটা বেঁধে দেওয়ার জন্য। সে বলেছিল, দাদা বিকেলবেলা আমি ফিরে আসব, তারপর দুজনে মিলে যাওয়া যাবে। এখন একলা একলা যেতে আমার বড্ড ভয় করে। এদিকে সন্ধে হয়, তবু নিতু দেখা নেই। মাসি ছুটির দিন পেয়ে ছেলেটাকে প্রাণপণে খাটাচ্ছে আর কি। মা কখন থেকে বকছেন, ওরে যা, ছেলেটাকে আগে বাড়িতে নিয়ে আয়। দিদির বাড়িতে তো এমন একটা মনীষী নেই যে 2 পা সঙ্গে আসবে। অন্ধকার হয়ে গেলে আজ আর ফেরা হবে না, নেমন্তন্ন খাওয়া যাওয়া হবে না, তোকে মাঝরাত্রে একলা ফিরতে হবে। একলা নেমন্তন্নে যাওয়া আর একলা ফিরে আসার ভয় বিশুর প্রাণে যথেষ্টই ছিল, কারণ মানুষটা যে স্বভাবতই ভীতু। কিন্তু কুড়েমিটাও তার নিতান্ত কম ছিল না। একসঙ্গে ভাইকে আনতে যাওয়া, আবার নেমন্তন্নের সাজসজ্জা করা নিতান্ত সহজ কাজ কি? অথচ না আনলেও নয়। নিতু ছেলেটা যে বিশুর চেয়েও ভীতু, তাকে সঙ্গে না আনলে সে মোটে আজ ফিরবেই না। অথচ এত অল্প সময়ে কি করে যে সব কাজ হয় তা ঠিক নেই। তবু বিকেল থেকেই মুখে সাবান ঘষে আর গিলে দিয়ে কাপড় কুচিয়ে বিশু তৈরি হচ্ছিল। মা ক্রমাগতই তাড়া দিচ্ছিলেন, ওরে চট করে সব সেরে নে, অন্ধকার ঘনিয়ে উঠেছে, আর তার ওপর আবার মেঘও করছে। অমাবস্যার রাতে অত দূর যে যাবি, শেষে পথ খুঁজে পাবি না। কিন্তু কে বা শোনে কার কথা? বিশু জুতো পালিশ করা, অবাধ্য চুলকে বশ করা, আর 1 সপ্তাহে অস্নানের ময়লাকে গা থেকে তোলা তো আর কম কথা, কম পরিশ্রমের কথা নয়। কাজেই দেরি যথেষ্টই হলো। শেষে সাজসজ্জা সেরে একটা লণ্ঠন আর একটা ছাতা নিয়ে বিশু যখন খিড়কির দরজা দিয়ে আমবাগানে বেরোলো, তখন সমস্ত আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। গাছের মাঝে মাঝে ফাঁকগুলোর এমন অন্ধকারে ভরাট যে মনে হয় প্রতি পায়ে পায়ে ওই অন্ধকারে গায়েই হোঁচট খেয়ে পড়তে হবে। বিশু যেন তার লণ্ঠনের আলো ফলা দিয়ে নিরেট অন্ধকারটা কাটাতে কাটাতে অগ্রসর হচ্ছিল। বাড়ির ভিতরে
থাকতে সে বুঝতে পারেনি যে বাইরেটা এমন পাতালপুরীর মতো অন্ধকার হবে। কিন্তু এখন তো আর উপায় নেই, দেরি যা হবার হয়েই গিয়েছে। ভাইটাকে মাসির বাড়ি থেকে আনতে হবে, নেমন্তন্নটাও বাদ দেয়া চলে না কিছুতেই, যা থাকে কপালে বলে বিশু এগোতে লাগলো। কিন্তু মনটা তার কিছুতেই নিশ্চিন্ত হতে পারছিল না। ননির বাবার আর পাকুর মাসির গল্প ছেলেবেলা থেকে শুনে শুনে যক্ষী বুড়োর চেহারাটা তার মনে আকার হয়ে গিয়েছিল। ওই রাক্ষসের চেহারা নিয়ে এই অন্ধকার পথে একবার যদি দাঁত খিচিয়ে এসে সামনে দাঁড়ায়, তাহলে বাপ মা নাম করার আগেই তো দম আটকে প্রাণটি যাবে বেরিয়ে। ভয়ে ভয়ে অতি সন্তর্পণে পা ফেলে বিশু এগোচ্ছিল, যেন তাদের পায়ের শব্দে যক্ষী ঘুম না ভেঙে যায়। গরদের চাদরটাকে মাঝপথে একবার ভালো করে পাকড়ির মতো বাঁধলে, কি জানি কখন কোথা থেকে হাত বাড়িয়ে চুলের গোছা শুদ্ধ টান দেবে। ভূতের মর্জি তো বোঝা যায় না। যতই ভালো মানুষ হও, ভূতের কুনজরে পড়তে বাধ্য। ঘাড় মটকে যখন ধরবে, তখন এত বড় নির্জন মাঠটা চেঁচালেও কেউ শুনতে পাবে না। বাড়ির ভিতর আলোর মধ্যে মায়ের হাসি ভরা চোখ দুটো সামনে, এসব 7 রাজ্যের ভয়ের ভাবনা তার মোটেই হয়নি। নইলে মায়ের আঁচল ছেড়ে কে আসতো মরণের মুখে? ভাবতে ভাবতে বিশু ভয়টা ক্রমে বেড়ে যেতে লাগলো। এক পা বাড়ায় আর মনে হয় এইবার পায়ের তলায় মাটি থেকে হয়তো ভূত উঠে আসবে। ওপর দিকে তাকিয়ে দেখে তারার আলোটিও পর্যন্ত নেই। ভূতরা যে কালো ডানা আর কালো চুল মেলে আকাশে আলো পর্যন্ত আড়াল করে দিয়েছে। এত অন্ধকারে কোনো দিকে তাকালে তার সাহস হয় না। পেছনে তাকালে মনে হয় সারি সারি কালো ভূত যেন গায়ে গায়ে ঠেসাঠেসি করে দাঁড়িয়ে পৃথিবীর সব আলো পাঁচিরের মতো আড়াল করে দিয়েছে। সামনে এক টানা চললে মনে হয় পেছন থেকে ওই যেন কারা 100টা লম্বা হাত বাড়িয়ে মাকড়সার জালের মতো তার সর্বাঙ্গ জড়িয়ে ধরবে। বেচারি কি করে, মুখটা নিচু করে নিঃশ্বাসের শব্দটুকু পর্যন্ত আটকে কোনো রকমে এগোতে লাগলো। আমবাগানের শেষ প্রান্তে দপ করে একটা আলো জ্বলে উঠল। প্রথমেই বুকটা ধক করে উঠল। তবু বিশু ভাবলে, আহ বাঁচা গেল বাবা, কে একটা মানুষ আলো নিয়ে আসছে। এত অন্ধকারে একা গাটা ছমছম করছিল। এইবার একটু সাহসের ভর করে চটপট 2 পা এগিয়ে যাওয়া যাবে। বিশু যথাসাধ্য লম্বা লম্বা পা ফেলে এগোতে আরম্ভ করলো। যেমন করে হোক পুরান নাপিতের বাড়ি পৌঁছতেই হবে। কিন্তু ও হরি, আলো তো আর ওপারে দেখা যায় না, গেল কোথায় সেটা? বেচারিকে নিতান্ত একাই প্রাণ হাতে করে যেতে হবে। অন্ধকারে তাড়াতাড়ি এগোনো যাবে না। নমস্কার, আমার আজকের পর্বের গল্প এই পর্যন্ত। পরের পর্বে আমবাগানে ভূতের শেষটুকু আমি নিয়ে আসবো খুব শীঘ্রই। ততদিন আপনারা অপেক্ষা করুন এবং আমার পাশে থাকুন, আর সকলে ভালো থাকুন। টাটা।